ওই চেয়ারে বসে সরকারকে স্পষ্ট করতে হবে যে কি চায় বা কি করতে চায় তারা, যেটা আপনি নিজেও বলেছেন যে রোড ম্যাপ দিতে হবে, কতদিনে কোথায় যেতে হবে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আপনি নিশ্চয়ই শুনেছেন যে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, কিন্তু শেষ স্টেশনে যাওয়ার রেল লাইনটি কিন্তু নির্মাণ করতে হবে যেতে যেতে যেতে। ট্রেন ছেড়ে যাওয়া এবং রেল লাইন একসাথে নির্মাণ, এটা আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন, আপনার এই প্রত্যাশা এবং প্রাপ্তির প্রসঙ্গ টেনে যে কথাটা বলছেন, যে যে প্রত্যাশা নিয়ে জনগণ এই ২৪-এর গণ অভ্যুত্থান করেছে এবং তাদেরকে দায়িত্বে বসিয়েছে, ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য নেতা, আমাদের গর্বের দল। এবং দুদু সাহেব যেটা বললেন যথাযথ বলেছেন যে সব দল মত নির্বিশেষে সবাই সমর্থন নিয়ে কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন। এবং দিনে দিনে আমার কাছে মনে হচ্ছে, আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে এদের দূরত্ব বাড়ছে। সুতরাং এটা ভালো লক্ষণ না, দূরত্ব কমাতে হবে এবং ঘন ঘন বসে এটার একটা সমাধান করতে হবে, এটা সরকারের দায়িত্ব। আমি এই জায়গাটায় প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা একটা প্রসঙ্গ আমি আনতে চাই, সেটা হচ্ছে যে এই সরকারের সময় যেটা মানুষ চাচ্ছে একটা সুশাসন। যদিও এই জায়গায় আরেকটা কথা বলি, দুদু সাহেব যেটা ৯০ দিনের কথা বলছে, এটা তো আওয়ামী লীগ কাটাছেড়া করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গেছে, সুতরাং এটা ৯০ দিনের মধ্যে হবে, এটা স্বাভাবিক, কারণ সংবিধান এটা নাই। আর সংবিধান মেনে অভ্যুত্থান হয়নি, সংবিধান মেনে আপনার পদত্যাগও হয়নি, তো পালিয়ে গেছেন। তো যাই হোক, আবার সংবিধানের আওতায় শপথ হয়েছে, এটাও সত্যি কথা। সুতরাং একটা মিশ্র বলতে আছে। আমি যে প্রসঙ্গটা আনতে চাই, দেখেন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা হলো, দেখেন এই যে মিথ্যা মামলা, আজকে দেখেন ভুয়া মামলা, মিথ্যা মামলা সম্পর্কে চট্টগ্রামের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে অধিকাংশ মামলাই হলো ভুয়া মামলা। সুতরাং এখানে কি হচ্ছে, টাকা খাওয়ার একটা চক্র তৈরি হয়েছে। তারা কীভাবে হয়েছে, এবং কোর্টে গেলেই লিখে দেয় সেন্ড টু পিএস, মানে সেন্ড টু পুলিশ স্টেশন ফর এফআইআর। তো ইনকোয়ারি ছাড়া এই যে মামলাগুলি নেওয়া হচ্ছে, এর মাধ্যমে তদন্ত ছাড়া নিরীহ লোকদেরকে যে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এবং আপনি জানেন যে শুধু তাই না, আপনি ব্যবসায়ীদের কথা বলতে, উনি ব্যবসায়ী নেতা এখানে আছেন, ব্যবসায়ীদেরকে মিডিয়া ট্রায়াল যেটা হচ্ছে এটা বন্ধ করতে হবে। কারণ হচ্ছে যে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর আপনি তাকে বিচার করতে পারেন। আমি আপনাকে এখানে একটা কথা বলি যে আপনার এই টিভি চ্যানেল, এটাও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, একজন উদ্যোক্তা। আজকে ব্যবসায়ীরা কি করে, বিনিয়োগ করে, কর্মসংস্থান তৈরি করে, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি করে। এদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, এই ব্যাপারে আজকে সরকারের কাছে প্রত্যাশা মানুষের যে এই জায়গাটা তারা করবে। সুতরাং এই জায়গায় একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। দেখেন মিথ্যা মামলার যে এই হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র, আপনি জানেন আবদুল্লাহ সিদ্দিকী, সে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তার পিতা বাবু ওরফে আবু বকর, সে থাকে সূত্রাপুরে। সুতরাং সেই কলতাবাজারে থাকে, পিতা দাঁড়ে দাঁড়ে ঘুরছে সন্তানের এই দেওয়ার জন্য, কেস দেওয়ার জন্য। ধানমন্ডি থানায় গেছে, ধানমন্ডি থানায় কেস নেয় নাই, কিন্তু একই কেসে আপনার মগবাজারের একটা ছেলে, রাতুল নামে একটা ছেলে, এফআইআর করছে, আবার আসামি অন্যজন। কী কারণে? সে কিন্তু অ্যাগ্রিভ না, ওই তার বন্ধু মারা গেছে এই কথা বলে সে ব্যবসায়ীদের একটা তালিকা করে দিছে, যাতে সে টাকাটা ওই আপোষ করে, যাতে করে করে দেয়। সুতরাং এইভাবে যে মিথ্যা মামলা করে ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে, সাধারণ নিজেদের হেনস্থা করা হচ্ছে, এই সমস্ত থেকে মানুষ রেহাই চায়। এবং এই সরকারকে আমি অনুরোধ করব যে আজকে ব্যবসায়ীদের ব্যাপারে দেখেন, হ্যাঁ অবশ্যই এস আলম গ্রুপ, যেটা সে ভালো বলতে পারবে, আপনার কিংবা আরও যারা আছে, সামিন গ্রুপ কিংবা সালমান রহমান, এদের বিচার হইতে হবে। কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে যে তাদের প্রতিষ্ঠানগুলি যে লক্ষ লক্ষ কর্মচারী আছে, তারা যাতে রিসিভার নিয়োগ করে হোক আর অন্য কাউকে দায়িত্ব দিয়ে হোক, এই প্রতিষ্ঠানগুলি বন্ধ করা ঠিক হবে না। কারণ এরা তো জনগণের অর্থে ব্যাংক লুট হয়েছে, ব্যাংক লুটের বিচার চাই আমরা। জি, এবং সেই জিনিসটা আজকে সেটা করতে হবে। তাহলে কি দাঁড়ালো, আজকে এই পর্যায়ে মিথ্যা মামলা যে কোনোভাবে হোক, এই সরকারকে যদি, এটাও একটা আমি মনে করি অপ্রত্যাশিত একটা ঘটনা, সরকারের কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই প্রত্যাশিত না জনগণের কাছে যে মিথ্যা মামলা দিয়ে যেমন ইচ্ছে তারপরে তার কাছে দিয়ে চাঁদা নিয়ে তার মামলা প্রত্যাহার করবে, চাঁদাবাজি হচ্ছে, আপনার দখলবাজি হচ্ছে, এগুলিকে যদি কন্ট্রোল না করা যায়,
তাহলে আমার মনে হয় না যে এই সরকার যে রোডম্যাপের কথা বলল নির্বাচন, সেই নির্বাচন তো অবশ্যই হতে হবে, নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু তার আগে এই চ্যালেঞ্জগুলি তার সামনে মুখ্য হয়ে আসছে, এগুলি তাকে অগ্রাধিকার কি সংস্কার না নির্বাচন, কি মনে হয় আপনার? আচ্ছা, সেটা শেষ করার আগে আমি বলবো যে আনোয়ার ভাই যে কথাটি বলতে ছিলেন, আমি বিশ্বাস করতে চাই যে ফেল করা ছাত্ররা যারা রাজনীতিতে আছে সেই রাজনীতি দুষ্ট রাজনীতির জন্ম নেয়, এবং হেলমেট লিগ দেখছি আমরা, যারা রাজনীতিকে অন্যায়ভাবে করতে চায় তারা করতে পারে। কিন্তু দুদু যে কথাটা বলেছে এটা সত্যি কথা। দেখেন, আজকে তার সামনে তার প্রশংসা করা উচিত না, কিংবা আমার কথাই নিজেই বলি, আমি গোলাম সরোয়ার মিলন একটা ছাত্র সংগঠনের প্রধান হয়েছিলাম। আমার মাস্টার ডিগ্রি ছাড়া অল ফার্স্ট ক্লাস, আমার কোনো গ্যাপ নাই, ড্রপ নাই। আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট, ওবায়দুল কাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট, সে আমার চেয়ে বয়সের 8 বছরের বড়। মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি হয়েছিলেন বড়। অর্থাৎ এটা দিয়ে বুঝাতে যাচ্ছি আমাদের মতো রেগুলার স্টুডেন্টরাও কিন্তু আমরা রাজনীতি করেছি, তার মতো মেধাবী ছাত্ররাও প্রতিভার স্বাক্ষর রেখেছে। সুতরাং এখানে মেধা সম্পন্ন ছাত্র আছে। আমি কনক্লুডিংটা এইভাবে করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে জাতীয় ঐক্য ছিল, কিন্তু সরকারের কতিপয় উপদেষ্টা অদূরদর্শী মন্তব্য এবং বক্তব্য দেওয়ার কারণে এই সরকারকে একটা কিন্তু ধূম্রজালের দিয়ে গেছে, যা রাজনৈতিক দলকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে। আবার মানুষের মধ্যে সংশয়ও কিন্তু বাধা পাচ্ছে। এটা কিন্তু ভালো জিনিস না। তাই কেউ প্রশ্ন করছে, ছাত্র জনতার অভ্যুত্থানে আসা এই সরকার নেপথ্যে পতিত সরকারকে কি সহযোগিতা করছে, নাকি কোনো পুনর্বাসনের পরোক্ষই আছে? এই কথাটা কিন্তু পাবলিক বলতেছে। সুতরাং আমি বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করে আমাদের রাজনৈতিক দলগুলো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ করার অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। এটাই হোক আমাদের সকলের চাওয়া। এবং আপনার লাস্ট লাইনটা বলে দেই যে নির্বাচন না সংস্কার, এবং এটা কি একটা নির্বাচন হতে হলে ভোটার তালিকাটা আপডেট করতে হবে। এটার জন্য ভোটার তালিকা সংশোধন, খসড়া ভোটার তালিকা ইত্যাদি করতে 9 মাস সময় লাগে। সুতরাং আগামী বছরের শেষের মধ্যে নির্বাচন করা সম্ভব। পাশাপাশি সমান্তরালভাবে যৌক্তিক প্রয়োজনীয় সংস্কারগুলো এই সরকার করে ফেলবে, এটা মানুষের প্রত্যাশা।